দাদা ভাই, এই আপনার চশমার এটা এখানে পড়ে গেছিল। ও দাদা ভাই, আশেপাশে দেখো কোনো প্রমাণ মিস না হয়ে যায়। স্যার এই বন্দুকটা এখানে পড়েছিল। লাইসেন্স নাম্বার চেক করো আর দেখো কার নামে রেজিস্টার অর্ডার রয়েছে। স্যার স্যার এই অন্ধ লোকটা ছাড়া কোনো সাক্ষী নেই এখানে। পালানোর সময় খুনি এর সাথে ধাক্কা খেয়েছিল স্যার। তো তুমি খুন হওয়ার সময় দেখেছিলে? না না, ও ধাক্কা খেয়েছিল আমার সাথে তাড়াহুড়ো করতে গিয়ে। খুনি তোমাকে ধাক্কা মারে? জানি না, হয়তো। এই কি করছো তুমি এখানে? দেখতে পাচ্ছ না কাজ হচ্ছে এখানে? চলো এখান থেকে, চলো। কি বলার তাড়াতাড়ি বলো। কি স্যার এই লোকটা বোবা ও কালা, ও কিছু বলতেও পারে না, কিছু শুনতেও পায় না। তুমি কিছু দেখেছো? কি দেখেছো? তুমি কে দেখেছো? স্যার বন্দুকের ডিটেলস পাওয়া গেছে, এই ওনার ফটো। তুমি একে দেখলে চিনতে পারবে? এই ছিল কি? তুমি ওকে ছুঁলে বুঝতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো, হ্যাঁ। হাবিলদার গাড়ি বার করো। Mr. Varun morning, Jhaveri. sir. Morning, how are you? ভেরি ওয়েল স্যার। স্যার মিস্টার রূপেশ বাজাজের ফোন এসেছিল, খুব চিন্তিত লাগছিলেন। হ্যাঁ, কেন? স্যার বলছিলেন যে আপনি যদি ওনার সাহায্য না করেন তাহলে ওনার 50 কোটি টাকার লোকসান হয়ে যাবে। রূপেশও বাড়াবাড়ি করে সবসময়। কতবার ওকে বুঝিয়েছি যে আমি ক্রিমিনাল লয়ার, ডিভোর্স লয়ার নই। ডিভোর্সের কেস আমি লড়ি না, বোঝেই না ও। পুরনো বন্ধু আমার, কিন্তু এ বিষয়ে আমি ওকে সাহায্য করবই বা কিভাবে? রূপেশ, তোর কথাই হচ্ছিল। আরে ভাই তুই বুঝতে পারছিস না কেন? আমি একজন ক্রিমিনাল লয়ার। এই ডিভোর্স কেস এখন আর এটা ডিভোর্স কেস নেই, ক্রিমিনাল কেস হয়ে গেছে। আমার স্ত্রীর খুন হয়ে গেছে আর এরা আমাকে অ্যারেস্ট করেছে। প্লিজ তুমি আমাকে বাঁচাও। এই ফোনটা নিয়ে নাও এর। চলো। রূপেশ, কি হচ্ছে স্যার? কেডি আমি সত্যি বলছি ভাই, আমি এই খুন করিনি, আমি রেণুকাকে মারিনি। কিসব কথা বলছিস রূপেশ? তোকে দীর্ঘদিন ধরে আমি চিনি, আমি জানি তুই হত্যা করতে পারিস না। তুই বস বস। দেখ, তোর উপর অভিযোগ তো আনা হয়েছে এখানে, মামলা তো লড়তেই হবে। তুই চিন্তা করিস না, আমি জানি যে তুই নির্দোষ, আর প্রমাণও করবো আদালতে। কিন্তু এই মামলাটা লড়ার জন্য আমাকে অনেক কিছু জানতে হবে। এটা আমায় বল যে হঠাৎই এই মেয়েটি তোর জীবনে এলো কিভাবে? তুই তো জানিস কেডি, এটা আমার দ্বিতীয় বিবাহ। মোহিনী মারা যাওয়ার পরে আমি একদম একা হয়ে গিয়েছিলাম আর নিজেকে একদম কাজের মধ্যে ডুবিয়ে রাখি। তারপর এই বিজনেসটাকে আমি দাঁড় করাই। 10 বছর একা ছিলাম। তারপর হঠাৎ অফিসের পার্টিতে আমার সঙ্গে রেণুকার দেখা হয়। আমরা তাড়াতাড়ি একে অপরের কাছাকাছি চলে আসি।
আর আমরা খুব তাড়াতাড়ি একে অপরকে বিবাহ করে ফেলি। আর তারপর বিয়ের কিছুদিন পরে আমি জানতে পারি যে ও আমার ভালোবাসার জন্য নয়, আমার টাকার জন্য আমাকে বিবাহ করেছিল। তোমার এত টাকার কিসের প্রয়োজন বলো আমাকে? দেখো রূপেশ, আমি তোমার সাথে কোনো বাজে কথা বলতে চাই না। চেক বের করো আর সাইন করো। না, তোমাকে বলতে হবে তোমার এত টাকার কিসের প্রয়োজন। দেখো, হয় তুমি আমায় পয়সা দাও, নয়তো না হলে কি? আলাদা হয়ে যাব। ডিভোর্স রূপেশ, লেটস গেট সেপারেটেড। ওর দিক থেকে শুরুর দিন থেকেই কোনো ভালোবাসা ছিল না, আর আমাদের ঝগড়া প্রত্যেক দিন বাড়তেই থাকছিল, আর অকারণের ঝামেলা প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে। তারপর একদিন ও আমার কাছে বিবাহ বিচ্ছেদ চাইল, আর সঙ্গে সঙ্গে আমার অর্ধেক সম্পত্তি। অর্ধেক সম্পত্তি কিসের ভিত্তিতেও দাবি করছিল? ডিভোর্স তো ও চেয়েছিল। বিয়ের আগে কথা বলতে বলতে এমনিই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ওকে অর্ধেক জায়গার মালিক করে দেব। ব্যাস, তখন থেকে আজ অবধি এই নিয়ে উকিলের চক্করে পড়ে আছি আমি। তুই এটা বল যে ওই দিন হত্যার দিন কি কি হয়েছিল? রেনু কোথায় ছিল বাড়িতে, আর তুই কোথায় ছিলি, এসব বল আমায়। ও আমাকে ডেকেছিল, ও আমাকে ফোনে বলেছিল যে কিছু দরকারি কথা রয়েছে। ফোনে বলতে রাজি ছিল না ও, তো আমি ওকে ওইখানে যেতে বলি। তুই ডেকেছিলি ওকে ওই বাংলোতে? হ্যাঁ, কিন্তু আমি ওখানে যাইনি। এখন আমি করিনি কেডি, এরা আমাকে মিথ্যে বদনাম দিচ্ছে। কেসটা তো তোর দিকে রয়ে গেছে রূপেশ, আর তুই চিন্তা করিস না। আমি জানি যে তুই নির্দোষ, আর তোর বন্ধু কেডি পাঠক উপস্থিত থাকতে কোনো নির্দোষের শাস্তি হতে পারে না। মিলর্ড, এই টাকা পয়সা খুবই খারাপ জিনিস, আর যে মানুষের এর প্রতি লোভ হয়ে যাবে, ও হো, তার সামনে তো সম্পর্ক কোনো ব্যাপারই নয়। টাকা পয়সা সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয়, কিন্তু বড় লোকের কাছে শখের বিষয়। আজকে আদালতে এই কেসের ওপরেই বিশেষভাবে নজর দেওয়া হয়েছে যে পয়সার জন্য মানুষ অনেক দূর পর্যন্ত যেতে পারে, আর মিস্টার রূপেশ বাজাজ পয়সার জন্য নিজের স্ত্রীকে হত্যা করেছেন। মিলর্ড, অবজেকশন ইওর অনার। এই মামলাটা এখনো শুরুই হয়নি, আর বিরোধী পক্ষের উকিল আমার মক্কেলের ওপর দোষী বলে একটা অভিযোগ আনতে চাইছে। রূপেশ বাবু আর রেণুকা দেবীর বিবাহ বিচ্ছেদ হওয়ার কথা ছিল, কিন্তু তারা এরকমটা আইন কানুন মেনেই করতে চাইছিলেন, হত্যা করে নয়। উনি একজন ভালো উকিল নিয়োগ করতে চাইছিলেন, সেই কারণে উনি আমার কাছে এসেছিলেন। এটা সেই অস্ত্র যেটা রেজিস্টার্ড অস্ত্র, যা দিয়ে খুন করা হয়েছে, আর এই অস্ত্রটি রূপেশ বাজাজের নামেই রেজিস্টার্ড হয়ে আছে। ইওর অনার, আমার কাছে কিছু সাক্ষ্য আছে, কাগজ আছে, যাতে আঙুলের ছাপ পাওয়া গেছে এই অস্ত্রের ওপর। এটা আমি আপনাকে দেখাতে চাই। এটা আমারই রিভলভার, কিন্তু আমি জানি না এটা ঘটনাস্থলে কি করে পৌঁছালো। একবার আমার গাড়ির থেকে জিনিসপত্র চুরি হয়েছিল বলে আমি এটা সিকিউরিটির জন্য রাখি, কিন্তু আজ পর্যন্ত ব্যবহারই করিনি। ইওর অনার, ওনার রিভলভারটা ঘটনাস্থলে কিভাবে পৌঁছলো সেটার তো অনেকগুলো রাস্তা আমি বের করতে পারি। তো কিন্তু ওকে 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 ওকে, এক মিনিট। তো তাহলে ঠিক আছে মিস্টার কেডি পাঠক, এটার ব্যাপারে আপনি কি বলবেন? ইওর অনার, এটা রূপেশ বাবুর বাংলোর চাবি, যেখানে রেণুকা দেবীর হত্যা হয়েছে। কি রূপেশ বাবু, এটা আপনার বাংলোরই চাবি, তাই না? আগে হ্যাঁ, এটা আমারই বাংলোর চাবি, আর আমি অনেক মাস ধরে ওখানে যাইনি, জানি না কোথায় রেখেছিলাম। ইওর অনার, রূপেশ বাবুর পুরোপুরি মনোযোগ ওনার কাজের উপরেই থাকে। ইনি এই ছোটখাটো বিষয়, চাবি কোথায় রেখেছেন, চাবি কোথায় গেল, গাড়ি কোথায় পার্ক করেছেন, এগুলো মাঝে মধ্যেই ভুলে যেতেন। আর এই কথাগুলোকে পরিষ্কার করার জন্য আমি রূপেশ বাবুর সেক্রেটারি লিসাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এই কুকুরটা আদালতে কি করছে? হাবিলদার, এটাকে বার করে দাও। ইওর অনার, এটা আমার, আমি দেখতে পারি না তো, তাই ওই আমায় সাহায্য করে। কিন্তু পুরোপুরি ট্রেন্ড আমার সঙ্গে থাকার জন্য। ইওর অনার, এই কেসের খুব গুরুত্বপূর্ণ সাক্ষী।
সেই জন্য আপনার কাছে আবেদন করছে প্লিজ আমাকে। তার মানে দাঁড়ালো এটাই যে যতক্ষণ ইনি থাকবে ততক্ষণ এই কুকুরটাও থাকবে। আমি একে সামলে নেব, কোনো সমস্যা হবে না। ওকে এখানেই থাকতে দিন প্লিজ। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আর বরদাস্ত করব না। আদালতের কাজ শুরু করা হোক। লিসা দেবী, আপনি রূপেশ বাবুর সেক্রেটারি। কিরকম বস এই রূপেশ বাবু? ভীষণই ভালো। 15 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে আমার, কিন্তু এতদিনের কেরিয়ারে ওনার মতো এত ভালো বস আমি কখনো দেখিনি। কখনো কারোর সাথে চিৎকার করে কথাই বলতেন না, কখনো কোনো রকম অসভ্যতামো নয়। সো সুইট। শুনেছি যে ওনাকে আর ওনার স্বর্গীয় স্ত্রীকে আপনি আলাপ করে দিয়েছিলেন কোথাও। আগে হ্যাঁ, এটাই আমার একটা বড় ভুল হয়ে গিয়েছিল। রেণুকা খুবই স্বার্থপর ছিল, সামনে একরকম আবার পেছনে একরকম। না মানে আপনি কতটা চিনতেন ওনার এই স্বর্গীয় স্ত্রীকে? অ্যাকচুয়ালি আমি আর রেণুকা একসাথে পিজিতে থাকতাম। ও তখনও একটা স্ট্রাগলিং মডেল ছিল। কিছুদিনের মধ্যেই আমাদের বন্ধুত্ব হয়ে যায়, আর তারপর তো আপনি জানেনই, রেস্টুরেন্টস, ডিসকোস, পার্টিজ, কফি, এসব। বান্ধবী ছিলেন আপনার রেণুকা দেবী। তো রেণুকা দেবীকে আপনি রূপেশ বাবুর সঙ্গে কিভাবে আলাপ করালেন? অ্যাকচুয়ালি একবার সন্ধ্যায় আমাদের অফিসে একটা পার্টি ছিল। রেণুকা ওই দিন বাড়িতে ছিল, তো আমি ভাবলাম যে ওকেও নিয়ে যাই। বস রেণুকাকে দেখলো আর দেখেই ওর প্রেমে পড়ে গেল, আর দেখতে দেখতেই ওদের বিয়ে হয়ে গেল। সত্যি কথা বলতে ওই সময় আমি খুব খুশি ছিলাম। আমার বস আর আমার বেস্ট ফ্রেন্ড, ইটস সাচ এ গ্রেট ফিলিংস। Your witness prosecution. কিন্তু ধীরে ধীরে মিস্টার রূপেশ বাজাজ বদলে গেলেন। রূপেশবাবু কথায় কথায় রেগে যেতেন। একটা পয়েন্টে এসে এমন রেগে গেলেন, ইনি তার নিজের বন্দুক দিয়েই নিজের স্ত্রী রেণুকাকে হত্যা করে ফেললেন। না না স্যার, রূপেশ স্যার এরকম কিছু করতে পারে না। হ্যাঁ, মানছি যে বিয়ের কিছুদিনের মধ্যেই ওদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়, আর সবাই এটা জেনে ফেলেছিল। কিন্তু রূপেশ স্যার, আই মিন, উনি যাই করেছিল এটা ওনার ভুল ছিল না। রূপেশ স্যার খুব আপসেট ছিলেন। এত টাকা কিসের প্রয়োজন? ডিভোর্স? এবার ডিভোর্সের কথা কোথা থেকে এলো? যা খুশি তুমি করো। আপনি কি বলছেন যে আপনি কিচ্ছু করতে পারবেন না? আমার অর্ধেক জায়গা ওই মহিলা আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন। কিন্তু স্যার, আপনি তো ওনাকে এই অধিকার দিয়েছেন। এই এগ্রিমেন্টটা আপনিই তো সাইন করেছিলেন। ওটা ছোট একটা ভুল ছিল, আর এই ছোট ভুলের এত বড় সাজা হতে পারে না। পুরো 50 কোটি টাকার কথা বলছি আমি, কিছু করো। আই এম সরি, এখন তো আর কিছুই হবে না। মনে হচ্ছে কেডি ছাড়া আর কেউই কিছু করতে পারবে না। ইয়োর অনার, বিয়ের কিছুদিন পরেই মিস্টার বাজাজ চিন্তিত হয়ে পড়েন। ওনার এমন মনে হতে থাকলো যে রেণুকা ওনাকে বিয়ে করেছে শুধু ওনার টাকার জন্য, আর টাকা উনি দিতে চাইতেন না। তারপর উনি এটাও মনে করতে লাগলেন ইয়োর অনার, যে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে রেণুকাকে খরচ হিসেবে অনেক টাকা দিতে হবে। সেই কারণে উনি ওই সমস্যা মূল থেকে উপড়ে ফেললেন, মানে রেণুকা দেবীকে হত্যা করে দিলেন। না, এটা সত্যি নয়। মানছি আমি ওর সঙ্গে সুখে ছিলাম না, কিন্তু আমি ওকে খুন করিনি। মিস্টার বাজাজ, আপনি চুপ করে থাকুন। যখন জিজ্ঞাসা করা হবে তখনই বলবেন। মিলর্ড, আমি এনারই অফিসের পিয়ন মিস্টার ময়ূরকে এখানে ডাকতে চাইছি। অনুমতি দিলাম। আমি এইভাবে শুনানি চালাতে পারবো না। এই কুকুরটাকে বাইরে নিয়ে যান। ক্ষমা করবেন, ও কখনো এরকম করে না। জানি না ওর কি হয়েছে আজকে। যাই হয়ে থাকুক, বাইরে গিয়ে দেখুন। আগে আমি একে নিয়ে যাচ্ছি বাইরে। ময়ূর, হ্যাঁ স্যার। হত্যার একদিন আগে তুমি অফিসে গেছিলে? হ্যাঁ,
আমি 6টা বাজলেই বাড়ির জন্য বেরিয়ে যাই, কিন্তু ওই দিন কাজ একটু বেশিই ছিল, তাই আমি ওই দিন অফিসেই থেকে যাই। আচ্ছা ময়ূর, ওই দিন অফিসে কোনো বিশেষ ঘটনা ঘটেছিল কি? হ্যাঁ হ্যাঁ, সেদিন আমার কাজগুলো শেষ করতে করতে অনেকটা সময় বেরিয়ে গেছিল। ধরুন সবাই অফিস থেকে প্রায় বেরিয়ে গেছিল, তারপর না, কোনো দরকার নেই অফিস বা বাড়িতে আসার। আমি আমার কোনো জিনিসে তোমার ছায়া পড়তে দিতে চাই না। না, শেষবার। আচ্ছা ঠিক আছে, তুমি বাংলোতে চলে এসো 3টে থেকে 3:30-এর মধ্যে। চাবি তোমার কাছেও আছে। রূপেশ অনেক চেষ্টা করেছিল যে মামলা কোর্টের বাইরে আপোষে মীমাংসা হয়ে যায়, কিন্তু এটা হয়নি। ওনার স্ত্রী রেণুকা এটা মানতে তৈরি ছিলেন না। মামলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে দেখে রূপেশ বাবু চিরদিনের জন্য রেণুকা দেবীর মুখ বন্ধ করে দিলেন। আমি ওকে দেখা করার জন্য ডাকিনি, ওই আমাকে ডেকেছিল। আর আমি এই খুন করিনি। দেখুন বাজাজ সাহেব, আপনাকে এর আগেও বলা হয়েছে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখনই জবাব দেবেন। আমি বলি, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। শিওর, প্লিজ প্লিজ। ইওর অনার, বিরোধী পক্ষের উকিল এই যে 2 আর 2 যোগ করে 5 বানানোর চেষ্টা করছেন, এটার কোনো মানে হয় না। রূপেশ বাবুর এই বিবাহ বিচ্ছেদের কেসটা আদালতে চলছিল, কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ারও কথা ছিল। এত দূর এসে গিয়েও উনি ওনার স্ত্রীকে কেন হত্যা করবেন? যদি ওনার স্ত্রীকে হত্যা করার থাকতো তাহলে আগেই করে দিতে পারতেন। হ্যাঁ মিস্টার কেটি সাহেব, এর জবাব আমার কাছে আছে। আমি এখনই আদালতে বলেছি এবং আগেও বলেছি, উনি বারবার এই চেষ্টা করেছিলেন যে নিজের স্ত্রীর সাথে মীমাংসা করে নেবেন, কিন্তু বিষয়টা নিষ্পত্তি হয়নি। বিষয়টা জটিল হতে দেখে ইওর অনার বাজাজ সাহেব নিজের স্ত্রীকে হত্যা করার জন্য খুব খারাপ ষড়যন্ত্র করলেন। কুরেশবাবু, একটা কথা বলুন, আমার মক্কেলের মুখের ওপর কি মূর্খ কথাটা লেখা আছে? না, জিজ্ঞেস করছি এই কারণে, যদি ওনার হত্যা করার থাকতো তাহলে কেন উনি ওনার স্ত্রীকে নিজের বাড়িতে ডেকে নিয়ে এসে নিজেরই লাইসেন্স রিভলভার দিয়ে খুন করবেন, যাতে সমস্ত সাক্ষী ওনার বিরুদ্ধে চলে যায়? কিন্তু বুদ্ধিমান লোকও মাঝে মাঝে এই রকম ভুল করে ফেলে মিস্টার কেটি সাহেব। যেমন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমার কাছে 2টো খুব জোরালো সাক্ষ্য আছে। আদালতের কাছে আমি আবেদন করব এমন 2জন সাক্ষ্যকে ডাকবো যারা হত্যার সময় ওইখানে উপস্থিত ছিলেন যেখানে বাজাজ সাহেব নিজের স্ত্রীকে হত্যা করছিলেন। প্রথম সাক্ষ্য সন্তোষ কুমার। স্যার, ওই আমি বাংলোর বাইরে বাস স্টপে দাঁড়িয়েছিলাম, হঠাৎ গুলি চলার শব্দ শুনলাম। তাফিয়া আমাকে ওইদিকে নিয়ে গেল, আর সেই সময় আমি লোকটার সাথে ধাক্কা খাই। সন্তোষ, কিছু মনে পড়ছে কেমন ছিল ওই মানুষটা? মানে ওনার শরীর, ওনার গঠন কেমন ছিল? কেমন? আগে হ্যাঁ, ও স্বাস্থ্যবান ছিল। ইওর অনার, ওনার বিবরণ অনুযায়ী তো ওই ব্যক্তি আমিও হতে পারি। স্বাস্থ্যবান হাজার হাজার লোক রয়েছেন এই শহরে, যে কেউই হতে পারতেন। ওয়েল কেটি সাহেব, আমার কাছে আরও একজন সাক্ষ্য রয়েছে। 1 মিনিট। সন্তোষ, যখন তুমি ধাক্কা খেলে ওই গাঁটটা গোটা লোকের সাথে, উনি কি পড়েছিলেন? মানে তোমার কিছু মনে পড়ছে ওনার শরীরে কি ছিল? ওনার শরীরে আগে ওই সেদিন, হ্যাঁ, ও স্যুট পরেছিল। জাস্ট আ মোমেন্ট। এই দেখো, এটাকে ছুঁয়ে বলো, এটা কি সেই কাপড় যেটা ওই দিন ওই মানুষটা পরেছিল? আগে হ্যাঁ, এই কাপড়ই ছিল। তুমি নিশ্চিত? আগে হ্যাঁ, আমি অন্ধ, দেখতে পাই না, কিন্তু একবার কিছু শুনে নিলে, শুকে নিলে আর ছুঁয়ে ফেললে সেই জিনিসটাকে আমি কখনো ভুলি না। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। রূপেশবাবু, এটা আপনারই শুট না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই দিন আপনি এই শুটটাই পরেছিলেন যেদিন আপনি আপনার স্ত্রীকে খুন করেছিলেন। ইয়েস। ইওর অনার, আরও একবার খুব দুর্বল সাক্ষ্য। এই কাপড়ের থান থেকে এরকম হাজার হাজার স্যুট তৈরি হয়েছে। হ্যাঁ কেটি সাহেব, আর একটা জোরালো প্রমাণ আছে আমার কাছে। সন্তোষ, তুমি তোমার বয়ানে বলেছিলে যে উনি সেদিন একটা অন্য রকমের পারফিউম ব্যবহার করেছিলেন। কি পারফিউম ছিল ওটা? আগে হ্যাঁ,
এঞ্জেল পারফিউমের অ্যাকোয়াফ্রেশ ভার্সন ছিল ওটা। জজ সাহেব, আমি লিজাকে কিছু প্রশ্ন করতে চাই। লিজা, এই রূপেশ বাবুর একটা অদ্ভুত অভ্যাস আছে। তুমি তো এনার সাথে কাজ করো, তোমার তো জানা উচিত এই পারফিউমের ব্যাপারে ওনার তো অদ্ভুত স্বভাব আছে। আগে অ্যাকচুয়ালি রূপেশ স্যার একটা ভুলে যাওয়ার রোগ আছে। কখনো কখনো অ্যাবসেন্ট মাইনে উনি ওনার ওয়াইফের পারফিউম লাগিয়ে অফিসে চলে আসতেন। ইয়োর অনার, একজন গাঁট্টা গোঁট্টা মানুষ এইরকমই, মানে আমি বলতে চাইছি এইরকমই মেটেরিয়াল পরে এইরকমই পারফিউম লাগিয়ে এনার বাংলো থেকে খুন করে পালিয়ে যায়। এই কোইন্সিডেন্সটা খুব বাড়াবাড়ি রকমের হয়ে গেল না? থ্যাংক ইউ ভেরি মাচ লিজা, থ্যাংকস আ লট। ইওর অনার, যদি প্রসিকিউটর সাহেবের কোনো রকম আপত্তি না থাকে তো সন্তোষ বাবুকে আরো একবার কাঠগড়ায় ডেকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। অনুমতি দিলাম। সন্তোষ বাবু, আপনি এটা বলুন, এই যে সুগন্ধ চিনে ফেলার একটা ক্ষমতা, এটা কিভাবে শিখলেন আপনি? উকিল সাহেব, একটা কথা বলবো? বলুন না। আমার বাড়ির লোক বলে যে আমার শোকাশক্তি খুব ভালো। আমার মেয়ে তো একটা কসমেটিকের দোকানে কাজ করে, সেজন্য আমি পারফিউম ভালো চিনি। আচ্ছা, রাইট রাইট রাইট, দাঁড়ান একটু, আমি আসছি। একটু সুখে আমাদের বলুন তো যে এটা সেটাই কিনা যেটা ওই ব্যক্তি লাগিয়েছিলেন যার সঙ্গে আপনার ধাক্কা লেগেছিল? উকিল সাহেব, আপনি না আমাকে ফাঁসাচ্ছেন। এটা ওটা নয়, এটা তো উল কমফোর্টের হট অ্যান্ড স্পাইসি ওয়ালা পারফিউম। আরে ক্ষমা করে দেবেন আমাকে, আমার ভুল হয়ে গেছে। এটা দেখুন, এটাই সেটা? না, এটাও নয়। আগে এটা অ্যাকোয়াফ্রেশ ভার্সনই, কিন্তু অন্য কোম্পানি। ইওর অনার, আমি এটা মেনে নিচ্ছি যে সন্তোষ বাবু সুগন্ধের বিষয়টা চিনতে পারেন, কিন্তু তাতে এটা প্রমাণিত হয় না যে আমার মক্কেল ঘটনাস্থলের দিন ওইখানে উপস্থিত ছিলেন। আমি ছিলাম না ইউর অনার, আমি ওখানে ছিলাম না। যখন এই ঘটনা ঘটেছে তখন আমি হোটেল সিভিউতে ছিলাম। হোটেল সি ভিউ? কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে। ওই সময় আমি আমার ভাইপো অভয়ের সঙ্গে ছিলাম, আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন। আর যখন পুলিশ আমাকে অ্যারেস্ট করে তখন আমি ওখানেই ছিলাম। ইনি সত্যি কথা বলছেন, ইনি ওই দিন আমার সঙ্গে হোটেলেই ছিলেন। অভয়, তুমি নিজের মস্তিষ্ককে সজাগ রেখে একটু ভাবো যে ওই দিন 3টে থেকে 3:30-এর মাঝামাঝি সময় তোমার আঙ্কেল তোমার সাথে হোটেলে ছিলেন নাকি না? আসলে অ্যাকচুয়ালি ওই দিন আমি আমার বন্ধুর কল পাই, তো 3:30 নাগাদ আমি ওর সঙ্গে দেখা করতে চলে যাই। ওই সময় আঙ্কেল রুমে একাই ছিলেন। যেমনটা আমি বলেছিলাম ইওর অনার, এই কথার কোনো প্রমাণ নেই যে অভয় চলে যাবার পর মিস্টার রূপেশ বাবু হোটেলের ঘরে ছিলেন কি না। হতে পারে যে লুকিয়ে নিজের বাংলোতে গিয়ে নিজের স্ত্রীকে খুন করে আবার ফিরে এলেন হোটেলে নিজের ঘরে। সব থেকে বড় মজার ঘটনা ইওর অনার, যে এনার বাংলো হোটেল সিভিউ থেকে শুধুমাত্র 5 মিনিট দূরত্বে ছিল। ইওর অনার, যদি আমার রূপেশ বাবুর ওই হোটেলে থাকার কোনো রকম প্রমাণ না থেকে থাকে, তাহলে আমার বিরুদ্ধ পক্ষের উকিলের কাছেও ওনার ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো প্রমাণ নেই। সাক্ষী আছে কেডি সাহেব আমার কাছে। ইওর অনার, আমার আগামী প্রত্যক্ষদর্শী সাক্ষী কমলেশ প্রধান, যিনি বোবা এবং কালা, তাকে কাঠগড়ায় আনার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। ইওর অনার, ইনি মিস প্রতীক্ষা দেবী, ইন্টারপ্রিটার। কমলেশের সমস্ত ভাষা আদালতকে বুঝিয়ে দেবেন। প্রতীক্ষা দেবী, আপনি জিজ্ঞাসা করুন ওই দিন ইনি কি দেখেছেন। আমি বাড়িতে যাচ্ছিলাম আর আমার শুজের লেসটা খুলে গিয়েছিল। ইওর অনার, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইবো যে যদি উনি হত্যাকারীকে দেখে চিনেই ফেলেন তাহলে তাকে ধরে ফেললো না কেন?
আমি যখন জুতোর লেসটা বাঁধছিলাম তখন আমি বাংলোর মধ্যে একটা লোককে যেতে দেখি, স্যুট পরা ছিল। তারপর আমি আমার জুতোর লেসটা বাঁধি আর ওখান থেকে চলে যাই। ইয়োর অনার, সমস্ত ঘটনাটা মোটামুটি 2 মিনিটের মধ্যে হয়েছিল। কমলেশ এনাকে বাংলোর ভেতর যেতে দেখেছে, আর ও যখন ঘুরে যাচ্ছিল তখনই বন্দুকের আওয়াজ হয়, আর ওখানে উপস্থিত রেণুকা দেবীর গুলির আঘাতে মৃত্যু হয়। গুলির শব্দ শুনে সন্তোষ বাংলোর ভেতরে পালিয়ে যায়। যেতে গিয়ে খুনির সাথে ধাক্কা লাগে, যে পালাচ্ছিল। ইওর অনার, এই গল্পটা বেশ ভালো, কিন্তু এই গল্পটাকে আরো পরিষ্কার করার জন্য আমি ইন্সপেক্টর যাদবকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। ইন্সপেক্টর যাদব, রূপেশ বাবুর ছবিটা দেখাতেই কি আপনি ওনাকে কমলেশ বাবু চিনে ফেলেছিলেন নাকি? আগে হ্যাঁ, একদম। প্রশ্ন এখানে এটা উঠছে যে আপনি স্কেচ কেন বানাননি? আপনি ছবিগুলো হাতে আসার অপেক্ষা কেন করছিলেন? আগে আমরা একদমই অপেক্ষা করিনি, বরং তৎক্ষণাৎ একজন আর্টিস্টকে ডেকে স্কেচ বানাতে থাকি। কখনো নাক লম্বা হয়ে যাচ্ছিল, আবার কখনো চুল ছোট হয়ে যাচ্ছিল, তো স্কেচটা হয়নি। স্কেচটা হয়নি নাকি কমলেশ বাবু স্কেচটা বানাতে পারেননি? আসলে উনি ঠিকঠাকভাবে বিবরণ দিতে পারছিলেন না, তাই স্কেচ। বুঝতে পেরে গেছি। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, যেই বিবরণটা কমলেশ বাবু দিচ্ছিলেন সেটা একেবারে ঠিক ছিল না। কমলেশ বাবু যেখানে বলেছেন যে উনি স্পষ্টভাবে ওই হত্যাকারীকে দেখেছেন, কিন্তু উনি বিবরণ দিয়ে ওই স্কেচটা বানাতে পারেননি। প্রশ্ন এখন এটা উঠছে যে ছবি দেখে উনি যেভাবে চিনতে পারলেন সেটার উপর আমরা কিভাবে বিশ্বাস রাখবো? আপনি অনুমতি যদি দেন তাহলে কমলেশ বাবুকে আমি আরো একবার কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। প্রতীক্ষা দেবী, ওনাকে আপনি বলুন যে ছবি দেখে উনি যেভাবে হত্যাকারীকে চিনতে পারলেন সেটার উপর আমরা বিশ্বাস কেন করব? কারণ আমার পুরো বিশ্বাস যে এটা ওই লোকটাই, এটা ওই লোকটাই। আচ্ছা, ওনাকে জিজ্ঞেস করুন যে ইনি স্পষ্টভাবে দেখেছিলেন সেই দিন এনাকেই। হ্যাঁ। ইনি কি এটা দেখেছিলেন যে সেই দিন ওই ব্যক্তি চশমা পরেছিল কিনা? তো কি ধরনের চশমা পরেছিলেন ওই ব্যক্তি? বড় চশমা ছিল, আর তার মধ্যে ফ্রেম ছিল না। ধন্যবাদ, আপনি বসুন। ইওর অনার, এই ঘটনাটাকে আমি এবার একটা আকৃতির সাহায্যে বোঝাতে চাইব। পারমিশন গ্রান্টেড। ইওর অনার, এটা রূপেশ বাবুর বাংলো, আর এই বাংলোর মেন গেট। বাংলোর মেন গেটের পাশে বাস স্টপ রয়েছে, যেখানে সন্তোষবাবু দাঁড়িয়েছিলেন কুকুরকে নিয়ে। কমলেশবাবু এদিক দিয়ে আসছিলেন, আর সম্ভবত এই গেট দিয়েই উনি হত্যাকারীকে ভেতরে ঢুকতে দেখেন। কমলেশবাবু এখানে ওনার জুতোর ফিতেটা বাঁধেন। সেই সময় সন্তোষবাবু, যিনি এখানে দাঁড়িয়েছিলেন, তিনি গুলি চলার শব্দ পেলেন। মূল দরজা দিয়ে উনি প্রবেশ করলেন, আর এখানে কোথাও হত্যাকারীর সঙ্গে ধাক্কা লাগে। ভেতরে গিয়ে উনি মৃতদেহ খুঁজে পেলেন, আর উনি চিৎকার করে অন্যদেরকে ডাকলেন। কমলেশ বাবুও পেছন পেছন বাংলোর ভেতর চলে এলেন। ইওর অনার, মিস্টার পাঠক, এ সবই আমি শুনেছি, সুতরাং পুনরাবৃত্তি করে আপনি কি বলতে চাইছেন? প্রশ্ন করতে চাই ইওর অনার, যে এই পুরো ঘটনাটা 2 মিনিটের মধ্যে ঘটে। হত্যাকারী ভেতরে গেল, রেণুকা দেবীকে হত্যা করলো, সেখান থেকে পালাতে গিয়ে সন্তোষের সঙ্গে ধাক্কা লাগলো, তারপর ওখান থেকে পালিয়ে এই সময়ের মধ্যে চশমাটা কখন পাল্টে হত্যাকারী? চশমা? এই চশমা আবার কোত্থেকে আসলো? এই প্রশ্নটাই তো আমি সন্তোষবাবুকে করতে চাই ইওর অনার। আপনি অনুমতি দিলে ওকে আমি কাঠগড়ায় ডাকবো। অনুমতি দিলাম। সন্তোষবাবু, আপনার বক্তব্যে আপনি বলেছিলেন যে যখনই আপনি ওই বাংলোর মূল দরজা দিয়ে প্রবেশ করছিলেন আপনার সঙ্গে হত্যাকারীর ধাক্কা লাগে, সেই কারণে আপনি নিচে পড়ে গেলেন। কিছু সময়ের জন্য হত্যাকারীর চশমাটা আপনার হাতে চলে আসে।
দাদা ভাই, এই আপনার চশমাইটা এখানে পড়ে গেছিল। ও ও দাদা ভাই, আপনার বক্তব্যে আপনি এটাও বলেছিলেন যে আপনি দেখতে পান না, কিন্তু যেই জিনিসটা আপনি একবার অনুভব করে নেন, সেটাকে ছুঁয়ে দেখেন, সেটাকে আপনি মনে রেখে দেন। হ্যাঁ বলুন, ওই চশমাটা কি রকম ছিল? ওটার আকার প্রকার কি রকম ছিল? আগে ওটা বড় সাইজের ছিল, ওই চৌকোনা হয় না, ওই রকম। বড় সাইজের চৌকো চশমা ছিল। ধন্যবাদ, বসুন। ইওর অনার, দুজন সাক্ষীর বক্তব্য শোনার পর এরকমটা মনে হচ্ছে যে হয়তো কমলেশ বাবু কোনো অন্য ব্যক্তির বর্ণনা দিয়েছেন, উনি ঠিকমতো হত্যাকারীকে দেখেননি, বা দুজন আলাদা আলাদা ব্যক্তির বর্ণনা দিয়েছেন। আপনার ইঙ্গিত কার দিকে যাচ্ছে? এর মতো স্যুট, এর মতো লেডিস পারফিউম অন্য কেউ পরে এসেছিল? সেটা তো আমি জানি না ইওর অনার, কিন্তু এটা আমি জানি যে হত্যাকারী যেই হোক না কেন খুব চতুর সে। একবারেই সে রেণুকা দেবী আর রূপেশ বাবু দুজনের থেকেই শত্রুতা মুক্ত হন। রেণুকা দেবীকে হত্যা করে ফেললেন আর সেই অভিযোগে রূপেশ বাবুকে ফাঁসিয়ে দিলেন। আমার সন্দেহ হচ্ছে ইওর অনার যে খুনি রূপেশ বাবুর নিকটাত্মীয় কেউ হবে, তা না হলে ওনার বন্দুক পর্যন্ত কিভাবে সে পৌঁছবে? রূপেশবাবু, আপনি বলুন যে কে এরকমটা হতে পারেন যিনি আপনার অভ্যাস সম্বন্ধে জানেন, যার কাছে আপনার এই দিন যাপন বা আপনার যাবতীয় অভ্যাস সম্বন্ধে তথ্য আছে? কে হতে পারে? এই শহরে তো এরকম কেউ নেই। হ্যাঁ, আমার ভাইপো অভয় আর নম্রতা আছে, ব্যাস। আর অফিসে সুনীল পুরী আমার কাছের লোক। সুনীল পুরী? হ্যাঁ। আচ্ছা, আর রেণুকা দেবীর কাছের কোনো ব্যক্তি, আত্মীয়, কোনো বন্ধু না। বান্ধব? ওর কেউ ছিল না। ইনফ্যাক্ট ও ওর ফ্যামিলি নিয়ে কখনো কোনো কথা বলতেও চাইতো না। আমার তখনই সন্দেহ করা উচিত ছিল। ভালোবাসা এত অন্ধ হয়ে গিয়েছিলাম যে ভালো খারাপটা বুঝতেই পারিনি। মেলর্ড, কেডি সাহেব এখনো পর্যন্ত নিজের সন্দেহ অন্য কারোর উপর চাপাতে পারেননি, আর রূপেশ বাবুকেও নির্দোষ প্রমাণ করতে পারেননি। তো ঘটনা অনুযায়ী রেণুকা দেবীর হত্যাকারী হিসেবে আমরা রূপেশ বাবুকেই মেনে নিই। কেসের গুরুত্ব বিবেচনা করে এই আদালত মিস্টার পাঠককে প্রমাণ সংগ্রহ করার জন্য আরও 2 দিনের সময় দিচ্ছে। ততক্ষণ পর্যন্ত এই আদালত মুলতবি করা হলো। এই কেসটার কোনো হারিয়ে যাওয়া বিষয় রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, আমরা পাচ্ছি না সেটাকে। চিন্তার বিষয় হলো এটা যে এরকম ব্যক্তি ঠিক কে হতে পারে যে রূপেশের মতো জামা কাপড় পরেছে, অথবা ওর কোট বা ওরকম কোনো জামা কাপড় সে পরে, লেডিস পারফিউমও লাগিয়েছিল। এতটা ডিটেইলিং কে করতে পারে? তুই একটা কাজ কর, রূপেশের জীবনযাপনের সব কিছু বিষয়ে তুই খোঁজ লাগা, ওর জীবনের বিবরণী বার কর। খুঁজে বার করতে হবে যে রেণুকা দেবীর মৃত্যুতে এরকম কে রয়েছেন যার সব থেকে বেশি লাভ হবে। হাই, আমার নাম বরুণ। আমি মিস্টার কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট। হ্যালো স্যার, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আমি অফিসের সমস্ত জিনিস চেক করতে চাই। আগে হ্যাঁ, একদম। এই হলো স্যারের কেবিন, আর আপনি যা খুশি চেক করতে পারেন। আসুন প্লিজ। থ্যাংক ইউ।
তো ওনার বন্দুকটা এখানে থাকতো? হ্যাঁ, এটাকে লক করে রাখা হতো না? এখনো খোলা আছে। আগে না। ওই স্যারের পেন। নাইস পেন। স্যার এই নিন। এই লিস্টটায় উপর থেকে নিচ অবধি সমস্ত কর্মচারীদের নাম আর নাম্বার আছে, তাই না? হ্যাঁ, সবারই নাম্বার রয়েছে। আচ্ছা মিস্টার পুরী, আমাকে একটা কথা বলুন, অফিসে এরকম কারা ছিলেন যারা মিস্টার বাজাজের প্রতিদিন কাজকর্ম সম্পর্কে খুব ভালো করে জানতেন? মানে আমি বলতে চাইছি যে উনি কখন আসতেন, কখন যেতেন, কার সঙ্গে দেখা করতেন, কোন ড্রয়ারে কোথায় কি রাখতেন। স্যার, কোনো একজন মানুষের দিকে এইভাবে বলাটা খুব মুশকিল, কেননা মিস্টার বাজাজ কখনো কোনো জিনিসকে কোথাও একটা রেখে ভুলে যেতেন। সেই জন্য সব ড্রয়ার খোলা থাকতো। একটা জিনিসকে খোঁজার জন্য 10টা জায়গায় চেক করতে হয়। আর আপনি নিজেই দেখুন না, এইসব হওয়ার 2 দিন আগেই মিস্টার বাজাজ ওনার অফিস জুড়ে চিৎকার করতে শুরু করেন যে ওনার পেন কোথায় গেল। আসলে এই পেনটা খুব দামি, ওনার একটা বন্ধু ওনাকে প্রেজেন্ট করেছিলেন। আর দেখুন, এই পেনটা পাওয়া যায় স্যারের ড্রয়ারেই। তার মানে ওনার যে কোনো জিনিসপত্র নিয়ে অফিসের যে কোনো লোক খুব সহজেই নাড়াচাড়া করতে পারতো। হ্যাঁ। আচ্ছা, অফিসে এরকম কেউ আছেন যিনি ওনাকে পছন্দ করতেন না? মানে ধরুন মিস্টার বাজাজ যদি কারোর উপরে চিৎকার করে থাকেন বা কিছু, এরকম কেউ যিনি ওনার উপর রেগে আছেন, ওনার উপর বদলা নিতে চান? একদম না স্যার, মিস্টার বাজাজ আসলে কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। তো তাই আপনি দেখবেন যে যত কর্মচারী এই কোম্পানিতে জয়েন করেছে আজ পর্যন্ত তারা এখানেই টিকে রয়েছেন। এমন বস আজকালকার দিনে কোথায় পাওয়া যায়? আসুন আসুন সন্তোষবাবু, আসুন বসুন। আগে বসাও। হ্যাঁ, ধন্যবাদ। দেখুন না আজকে কত শান্ত। সেদিন আদালতে জানি না ওর কি হয়েছিল। আদালতে এতজন মানুষকে একবারে দেখে ও বোধহয় ঘাবড়ে গিয়েছিল। হ্যাঁ হয়তো, হ্যাঁ। সন্তোষবাবু, এখানে আসার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাই। যখন আপনি সেদিনকে ঘটনাস্থলে ছিলেন, আর আপনার কথা তো আপনি আদালতে বলেই দিয়েছেন। কোনো এরকম কথা যেটা আপনার মনে নেই, হয়তো মনে করতে পারছেন না, একটু ভেবে দেখুন। আগে তখনই টাফি দৌড়ালো আর আমি ওর পিছন পিছন বাংলোর দিকে দৌড়ালাম। আর তখনই একটা লোকের আমার সঙ্গে ধাক্কা লাগলো আর ওর চশমা আমার হাতে পড়লো। আমি ওই লোকটাকে তার চশমা ফিরিয়ে দিলাম আর লাশটার দিকে এগিয়ে গেলাম। এই সব কথাগুলো তো আপনি আদালতে ইতিমধ্যে বলে ফেলেছেন। আমি বলতে চাইছিলাম যে এগুলো ছাড়া যদি অন্য কথা, অন্য কোনো ঘটনা ঘটে থাকে, কোনো কিছু সেখান দিয়ে যায় তো। হ্যাঁ 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 হ্যাঁ, আগে হ্যাঁ, আমি একটা আওয়াজ শুনেছিলাম। কোথায়? বাংলোর ভেতর থেকে? আগে হ্যাঁ, আমি যে সময় বাস স্টপে দাঁড়িয়েছিলাম না, সেই সময় আওয়াজটা বাংলোর ভিতর থেকে এসেছিল। ওটা কোনো মহিলার শব্দ ছিল। মহিলার কণ্ঠস্বর? কি 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 বলছিলেন তিনি? ও ও ও ও ও বলছিল যে না তুমি এটা করতে পারো না, না তুমি এটা করতে পারো না, এরকম কিছু বলছিল। তুমি এরকমটা করতে পারো না? হ্যাঁ। না পারেন না? আগে না, আই এম শিওর, আমি নিজের কানে শুনেছিলাম ওকে বলতে, না না তুমি এরকম করতে পারো না। সম্ভবত এই কণ্ঠস্বরটা রেণুকা দেবীর হতে পারে। সব ঠিক হয়ে গেছে। এখন রূপেশকে আর কেউ বাঁচাতে পারবে না। ওই সেরা উকিল কেডি পাঠাকোনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.